স্টুডেন্টস আজকে ক্লাস 10-এর যারা আছো তাদের চ্যাপ্টার 12-এর একটা লেকচার হয়েছিল ফিজিক্সের। আজকে সেকেন্ড লেকচার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িত চৌম্বক আবেশ। এটার উপরে আমরা আজকে লেকচার দিব। বইতে খুব ভালো ফিগার দিয়ে বর্ণনা দেওয়া হয়নি, তোমরা সবাই একটু খেয়াল করো। বিজ্ঞানী ওয়ারিস্টেড প্রথম এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন বা আইডিয়া দিয়েছিলেন, কিন্তু আসলে এই আইডিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সম্মান দেখানো হয় মাইকেল ফ্যারাডে বা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে যেসব সায়েন্টিস্টরা রিসার্চ করেছেন, তারা এই টাইপের রিসার্চ মোটামুটি সবাই করেছেন। এখানে দুইটা এক্সপেরিমেন্ট আমরা আলোচনা করব যেগুলো তোমাদের বইতে লেখা আছে, কিন্তু ফিগার একে বিস্তারিত বলা নাই। সবাই দেখো, এই চ্যাপ্টারে কোথাও বলা হয় নাই বইতে যে আমরা যদি একটা নর্মাল বার ম্যাগনেট চিন্তা করি, একটা বার ম্যাগনেট নর্থ সাউথ পোল, এই ম্যাগনেটের চারিদিকে চুম্বকীয় বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স থাকে, ইনভিজিবল, নর্থ থেকে সাউথের দিকে। এই ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স বা চুম্বকীয় বলরেখা তার স্ট্রেংথ বোঝায়। ঠিক এখানে খেয়াল করো, একটা পেঁচানো কয়েল, তার মধ্যে একটা অ্যামিটার লাগানো, যে যদি এই কয়েলে কোনোভাবে কারেন্ট ফ্লো করে তাহলে আমরা অ্যামিটার থেকে তার রিডিং পাবো। এক্সপেরিমেন্টটা ছিল এমন, দেখো আমি লিখেছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। একটা ম্যাগনেট, নর্থ সাউথ পোলের ম্যাগনেট, বার ম্যাগনেট। এই ম্যাগনেটের চারদিকে দেখো ব্লু লাইন দিয়ে লাইন্স অফ ফ্লাক্স ড্র করা হয়েছে। আমি যদি এই ম্যাগনেটকে এই কয়েলের কাছে আনতে থাকি, এই কয়েলটা হচ্ছে স্ট্যাটিক, ম্যাগনেটটা মুভ করবে। যদি এই ম্যাগনেটটা এই কয়েলের কাছে আসতে থাকে, দেখো লাইন্স অফ ফ্লাক্স বা চুম্বকীয় বলরেখা এই কয়েলের ভিতরে ঢুকতে থাকে। তোমরা সবাই মনে রাখবে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িত চুম্বক আবেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে চেঞ্জিং ফ্লাক্স বা পরিবর্তনশীল বলরেখা ছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পসিবল না। তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, চেঞ্জিং ফ্লাক্স। তাহলে কি জিনিস আমরা একটু ব্রিফ করি। যদি এই ম্যাগনেটটা এই কয়েলের কাছে আসতে থাকে, তাহলে এই ম্যাগনেটের যে লাইন্স অফ ফ্লাক্স বা চুম্বকীয় বলরেখা তা এই কয়েলের ভিতর ঢুকতে থাকে। সবাই দেখো, এই জায়গায় লাইন্স অফ ফ্লাক্স অনেক ডেন্সড, অনেক ঘন, আর বাইরের দিকে হালকা। তাহলে এই ম্যাগনেটটা যদি এই কয়েলের দিকে অ্যাপ্রোচ করে আসতে থাকে, কয়েল এই ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স বা বলরেখার হালকা থেকে ঘন অংশটাকে ফেস করবে। তার মানে সে পরিবর্তিত বলরেখা বা চেঞ্জিং ফ্লাক্সকে ফেস করছে। যখনই চেঞ্জিং ফ্লাক্স ফেস করবে, তখনই সেখানে ইএমএফ তৈরি হবে। আমরা আগে চ্যাপ্টারেই পড়েছি, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, মানে ভোল্টেজ। যখনই এই ম্যাগনেট এই কয়েলের কাছে আসতে থাকবে, তখনই এই কয়েল পরিবর্তিত বলরেখা বা চেঞ্জিং ফ্লাক্সকে ফেস করবে হালকা থেকে ঘনর দিকে। যখনই চেঞ্জিং ফ্লাক্সকে সে ফেস করবে, তখনই এই কয়েলে, এটা একটা ক্লোজড লুপ, এইখানে ইএমএফ তৈরি হবে। যখনই ইএমএফ তৈরি হবে, যেখানেই ইএমএফ আছে, যেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, সেখানেই কারেন্ট তৈরি হয়ে যায়। সো এই কয়েল জুড়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে এবং আমরা অ্যামিটারে তার ইন্ডিকেশন পাবো। আমরা দেখব অ্যামিটারে কাঁটা ঘুরে গেছে। তাহলে একটা মজার ব্যাপার খেয়াল করো, এটা একটা চমৎকার আবিষ্কার যে এই যে পেঁচানো কয়েল, তার সাথে এই ম্যাগনেটের কোনো স্পর্শ হয়নি, এই ম্যাগনেটে সেই কয়েলকে টাচ করে নাই, বা এখানে কোনো সুইচ অন হয় নাই, উইদাউট এনি কানেকশন। শুধুমাত্র ম্যাগনেট এবং
কয়েলের মাঝখানে একটা রিলেটিভ ভেলোসিটি, মানে দুটোই হতে পারে যে কয়েলটা ফিক্সড রেখে ম্যাগনেটকে মুভ করেছি অথবা ম্যাগনেটকে ফিক্সড রেখে কয়েলকে মুভ করেছি। এরকম একটা আপেক্ষিক গতি বা রিলেটিভ ভেলোসিটির কারণে এখানে চেঞ্জিং ফ্লাক্স তৈরি হচ্ছে, আর যখনই কয়েলের মধ্যে চেঞ্জিং ফ্লাক্স হবে তখনই সেখানে ইএমএফ তৈরি হবে, তখনই সেখানে কারেন্ট ফ্লো করবে। আমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই ম্যাগনেটটা যদি আমি সরিয়ে দিতাম, মানে এই কয়েল থেকে দূরে সরে যেত, সেই ক্ষেত্রে কি হতো? যদি এই ম্যাগনেটটা আমরা দূরে সরিয়ে দিতাম, খেয়াল করো, তাতে কিন্তু এই কয়েল ঘন থেকে হালকা ফ্লাক্স ফেস করত। যখন কাছে এনেছি তখন হালকা থেকে ঘন, লাইটার থেকে ডেন্সার, আর যখন আমি দূরে সরাবো তখন ডেন্সার থেকে লাইটার। আগেরটাও চেঞ্জিং ফ্লাক্স, পরেরটাও চেঞ্জিং ফ্লাক্স, কিন্তু অপোজিট প্রপার্টিজ। আগের বার ছিল লাইটার থেকে ডেন্সার, হালকা থেকে ঘন, পরের বার হচ্ছে ঘন থেকে হালকা। সেখানেও সে চেঞ্জিং ফ্লাক্স ফেস করবে, সেখানেও ইএমএফ তৈরি হবে, বাট তখন কারেন্ট ফ্লো করবে এখন যেদিকে ফ্লো করছে তার উল্টা দিক থেকে, এবং অ্যামিটারের যে কাঁটাটা ঘুরে যাবে সেটা উল্টা দিকে ঘুরবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা তোমাদের বইতে ব্রিফ করা আছে। এভাবে যে ভোল্টেজ তৈরি হয় সেটাকে বলে ইনডিউসড ভোল্টেজ। এভাবে যেই ভোল্টেজ তৈরি হয় সেটাকে বলে ইনডিউসড ভোল্টেজ, মানে আবেশী ভোল্টেজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আসলে কিভাবে হয়। তোমাদের বইতে এই এক্সপেরিমেন্ট নাম্বার 2ও ব্রিফ করা আছে, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। শুধু যে ম্যাগনেটই থাকতে হবে এমন কোনো কথা নয়। এমন ঠিক দেখো, আগের মতো এরকম একটা লুপ অ্যামিটার সহ আমরা এখানে সেট করেছি। পাশে আরেকটা সার্কিট আছে, যেই সার্কিটে আরেকটা কয়েল আছে এবং সেখানে একটা ব্যাটারি আছে এবং একটা সুইচ আছে। আমরা যখন তোমরা সবাই এটাকে একটা সলিনয়েডের মতো ভাবো। আমরা আগের লেকচারই এই চ্যাপ্টারে পড়েছি যে সলিনয়েড কি। আমরা পড়েছিলাম যে একটা পেঁচানো কয়েল, সেই কয়েলের যদি কোনোভাবে ব্যাটারির সঙ্গে কানেক্ট করা যায় এবং কয়েলে যদি কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো করলে তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি আসে। আমরা এটা আগের লেকচারে আলোচনা করেছি এবং বইতে আছে যে একটা পেঁচানো কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো করা হয় তখন তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি আসে। এবং আমরা বলেছিলাম যে পেঁচানো কয়েলের ম্যাগনেটিক প্রপার্টি এরকম রাইট হ্যান্ড দিয়ে ব্রিফ করা যায়। আমরা বলেছিলাম যে থাম যেদিকে সেদিকে নর্থ পোল থাকে। সো যেহেতু এখানে ম্যাগনেটিক প্রপার্টি চলে আসে, সো এখানেও লাইন্স অফ ফ্লাক্স বা চৌম্বকীয় বলরেখা তৈরি হয়ে যায়। সলিনয়েড ইটসেলফ একটা ম্যাগনেটের মতো, সো এখানেও চৌম্বকীয় বলরেখা থাকে বা ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স থাকে। সবাই দেখো, আমি যদি এই সুইচটা অন করে দেই, এই ব্যাটারি থেকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স বা চৌম্বকীয় বলরেখা তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন সুইচ অন করব অল্প সময়ের জন্য, অল্প সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে, যেহেতু আমরা জানি যে কারেন্টের হচ্ছে দুই রকমের সোর্স আছে, একটা হচ্ছে ডিসি আরেকটা হচ্ছে এসি। আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট আছে সেটা হচ্ছে এসি সোর্স, আর আমরা যেসব ব্যাটারি ইউজ করি বিভিন্ন ডিভাইসে, ব্যাটারি কারেন্ট হচ্ছে ডিসি। এইটা একই মাত্রায় সেম লেভেলে কারেন্ট প্রডিউস করে, যে কারেন্টের ফ্লাকচুয়েশন হয় না। দেখো, আমরা যদি সুইচ অন করি, ব্যাটারি থেকে একটা নির্দিষ্ট মাত্রায় কারেন্ট যাবে, কিন্তু সুইচ যখন অফ ছিল তখন ছিল কারেন্টটা 0, আর যখন সুইচ অন করেছি তখন কারেন্টটা একটা লেভেলে চলে যাবে। এই 0 থেকে একটা লেভেলে আসতে যে সময় লাগে, ছোট্ট একটু টাইম, সেখানে এই ফ্লাক্সটা বিল্ড আপ হতে থাকে। ফ্লাক্সটা বিল্ড আপ হতে থাকে মানে হচ্ছে ফ্লাক্সটা তৈরি হচ্ছে। ফ্লাক্সটা যখন তৈরি হয় তার মানে ফ্লাক্সটা চেঞ্জ হয়। এখানে কোনো ফ্লাক্সই ছিল না যখন সুইচ অফ ছিল, আর যখন অন করেছি তখন খুব কুইক ফ্লাক্সটা ডেভেলপ করে অনেক ফ্লাক্স হয়ে গেছে। যেই সময়ের জন্য ফ্লাক্সটা ডেভেলপ করেছে, খুবই কম সময়, তার মানে সেই ফ্লাক্সটা ছিল চেঞ্জিং ফ্লাক্স। এই চেঞ্জিং ফ্লাক্স পাশের কয়েলে যখন ঢুকে গেছে, ঠিক আগের মতো পাশের কয়েল যখন চেঞ্জিং ফ্লাক্সকে ফেস করেছে, আমি তোমাদের বারবার বলেছি যে এখানে মেইন কথা হচ্ছে চেঞ্জিং ফ্লাক্স। পাশের কয়েল যখন চেঞ্জিং ফ্লাক্সকে ফেস করেছে,
তখন সেখানে আবার ইএমএফ তৈরি হয়েছে, আর যখন ইএমএফ তৈরি হবে এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, আমরা অ্যামিটারে তার ইন্ডিকেশন দেখতে পাবো। আবার যখন আমরা এই সুইচটাকে অফ করে দিব, তার মানে এখানে হিউজ ফ্লাক্স জমা হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবে, এখানে যতই ফ্লাক্স জমা হোক, সেটা যদি চেঞ্জিং ফ্লাক্স না হয়, ওই ফ্লাক্স যতই এই কয়েলে ঢুকুক, এখানে কোনো ইএমএফ তৈরি হবে না। আমাদের মেইন কথা হচ্ছে চেঞ্জিং ফ্লাক্স। আমি যখন সুইচ অন করেছি, অল্প সময়ের মধ্যে যখন একটা ফিক্সড অ্যামাউন্টে কারেন্ট ফ্লো, আমরা ধরে নিলাম এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, একটা ফিক্সড অ্যামাউন্টে যখন কারেন্ট ফ্লো হবে তখন এখানে হিউজ ফ্লাক্স থাকবে, বা সেটা স্ট্যাটিক ফ্লাক্স মানে স্থির ফ্লাক্স। এই স্থির ফ্লাক্সে বা স্থির বলরেখায় এর উপরে কোনো ইফেক্ট নাই। এখানে হিউজ ফ্লাক্স থাকলেও কিছু যায় আসে না, দরকার হচ্ছে চেঞ্জিং ফ্লাক্স। আমরা যখন আবার সুইচ অফ করে দিব, তখন এই ব্যাটারিটা ডেড হয়ে থাকবে। সুইচ অফ করে দিলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে যাবে 0 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টটা একদম জিরোতে চলে গেল, তার মানে এই সময়ের মধ্যে এই ফ্লাক্সটা কলাপস করবে। ফ্লাক্স যখন কলাপস করবে, সেই ফ্লাক্সটা ভেবে দেখো আবারও চেঞ্জিং ফ্লাক্স, এবং সেই চেঞ্জিং ফ্লাক্স যখন এই কয়েলটা ফেস করবে আবারও ইএমএফ তৈরি হবে। আমরা এই এক্সপেরিমেন্টেই বলেছি মেইন কথা হচ্ছে চেঞ্জিং ফ্লাক্স। হতে পারে সেটা বেশি থেকে কম, হতে পারে সেটা কম থেকে বেশি, চেঞ্জ হলেই হলো। এখানে আবার ইএমএফ তৈরি হবে, আবারও কারেন্ট ফ্লো হবে, কিন্তু উল্টা দিকে। তোমাদের বইতে এই এক্সপেরিমেন্টের কথা বলা আছে, তোমরা মিলিয়ে নিও। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িৎ চুম্বক আবেশ কাজে লাগিয়ে যে ডিভাইসটা তৈরি করা হচ্ছে তার নাম হচ্ছে ট্রান্সফর্মার। এখানে একটা ট্রান্সফর্মারের ফিগার ড্র করা হয়েছে। এটা একটা আইডিয়াল ফিগার, বাট বাস্তব ক্ষেত্রে ট্রান্সফর্মার বিভিন্ন শেপে, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন রকম হতে পারে। বাট এই ফিগারটা থেকে আমাদের ব্রিফ করতে খুব সুবিধা হয়। সবাই দেখো, এই যে রেড কালারের যে প্লেটটা দেখা যাচ্ছে মাঝখানে হোল করা, এরকম অনেকগুলো প্লেটকে পাশাপাশি জোড়া লাগিয়ে এরকম একটা সলিড সাবস্টেন্স তৈরি করা হচ্ছে। একদম পিওর আয়রন কোর, পিওর আয়রন দিয়ে এই সলিড সাবস্টেন্সটা তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা প্লেট লেমিনেটেড প্লেটগুলো একটার সঙ্গে একটা কানেক্ট করে এরকম একটা বডি তৈরি করে, তার এই আর্মে আমরা দেখো কয়েল, রেড কালারের কয়েল পেঁচিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে ইনপুট। আর এই আর্মে গ্রিন কালারের ওয়্যার পেঁচিয়ে দিয়েছি, এখান থেকে আমরা পাবো আউটপুট। যেখানে ইনপুট দেওয়া, সবাই দেখো এবং এটা ঢেউয়ের মতো সাইন, এটা হচ্ছে এসি কারেন্ট। এটা হচ্ছে এসি কারেন্ট, মানে আমাদের বাসাবাড়ির কারেন্ট। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা যে ট্রান্সফর্মার হচ্ছে এসি ডিভাইস। ট্রান্সফর্মার এসি কারেন্টে কাজ করে, ডিসি কারেন্টে তার কোনো অ্যাক্টিভিটি নাই। কেন নাই আমরা ব্রিফ করব। আমরা মনে রাখব, যেখানে ইনপুটটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল। প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল। আর যেখান থেকে আমরা আউটপুট নিব সেটাকে বলে সেকেন্ডারি বা গৌণ কয়েল। ট্রান্সফর্মারের কাজটা কি? ট্রান্সফর্মার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে বা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে। ট্রান্সফর্ম করে। আমাদের দুইটাই প্রয়োজন, লোকে হাইতে নিতে হয়, আবার হাইকে লোতেও নিতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটা কাজে লাগে। সবাই দেখো যে প্রাইমারি কয়েল, যে কয়েলটা পেঁচানো আছে, প্রাইমারি উইন্ডিং বা প্রাইমারি কয়েল, সেখানে যখন এসি কারেন্ট ফ্লো হবে, আমরা জানি এসি কারেন্টের ফ্লাকচুয়েশন হয়। এসি কারেন্টের ভ্যালু কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, সাইনোসাইডাল ওয়েভ মেনটেন করে। এসি কারেন্টের ভ্যালু কখনো পিকে চলে যায়, কখনো একদম জিরোতে আসে, কখনো নেগেটিভে পিকে যায়। তার মানে এই কারেন্টটা এমনিতেই চেঞ্জিং কারেন্ট। আমরা একটু আগেই আলোচনা করেছি যে চেঞ্জিং ফ্লাক্স যদি হয় কয়েলের ভিতর চেঞ্জিং ফ্লাক্স তৈরি হলেই সেখানে ইএমএফ তৈরি হয়ে যায়। আমরা একটু আগেই ব্রিফ করেছি এক্সপেরিমেন্টে। দেখো এখানে এসি কারেন্ট যেহেতু চেঞ্জিং কারেন্ট, যখন প্রাইমারি কয়েলে এই চেঞ্জিং কারেন্টটা পাবে, তখন সেখানে প্রচুর লাইন্স অফ ফ্লাক্স তৈরি হবে বা চৌম্বকীয় বলরেখা তৈরি হবে। যেহেতু কয়েলের মধ্যে আমরা কারেন্ট ফ্লো করছি,
কয়েলের মধ্যে যেহেতু আমরা কারেন্ট ফ্লো করছি, সেহেতু এইখানে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করার কারণে সেখানে প্রচুর লাইন্স অফ ফ্লাক্স তৈরি হবে। যেহেতু চেঞ্জিং কারেন্ট, সেহেতু এই ফ্লাক্সটা হবে চেঞ্জিং ফ্লাক্স। চেঞ্জিং কারেন্টের কারণে চেঞ্জিং ফ্লাক্স তৈরি হবে, এবং আয়রন কোর বা এই বডিটা আয়রন হওয়ার কারণে এই ফ্লাক্সটা, এই লাইন্স অফ ফ্লাক্সগুলো আস্তে আস্তে এর পুরো বডিতে ছড়িয়ে যাবে এবং এই কয়েলে এসে কাট করবে। এই লাইন্স অফ ফ্লাক্সগুলো, চেঞ্জিং ফ্লাক্স, এই কয়েলে এসে কাট করবে। আমরা আগেই পড়েছি, আগেই জেনেছি যে চেঞ্জিং ফ্লাক্স যখন কোনো একটা কয়েল দিয়ে ঢুকে, তখন সেখানে চেঞ্জিং ভোল্টেজ, একটা ইএমএফ তৈরি হয়, ইএমএফ। তার মানে এইখানে আমরা একটা আউটপুট হিসাবে একটা ইএমএফ পাবো। দুইটা এখানে আলাদা সার্কিট, এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, কারণ এই ওয়্যারগুলো লেমিনেটেড, তোমাদের বইতে লেখা আছে এই ওয়্যারগুলো লেমিনেটেড, এই প্লেটগুলো লেমিনেটেড, সো এখানে ইলেকট্রিক্যাল কানেকশন নাই। যদি লেমিনেটেড না হতো তাহলে স্পার্ক হতো। এগুলো ওয়্যারও লেমিনেটেড, এই প্লেটও লেমিনেটেড। যখন এখানে আমরা ইনপুট কারেন্ট দিচ্ছি, আমি আবার ব্রিফ করছি, ইনপুট কারেন্ট হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট মানে ফ্লাকচুয়েট করে, ভ্যালু বাড়ে, ভ্যালু কমে। সো চেঞ্জিং কারেন্টের কারণে এখানে আমরা চেঞ্জিং ফ্লাক্স পাবো। সেই চেঞ্জিং ফ্লাক্স, তোমরা একটু আগের এক্সপেরিমেন্টের কথা মনে করো, সেই চেঞ্জিং ফ্লাক্স যদি পাশের কয়েলে এসে কাট করে বা পাশের কয়েলে ঢুকে যায়, তার মানে সেখানে ইএমএফ তৈরি হবে। যখন ইএমএফ তৈরি হবে, সেখানে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, সেটা কি আমরা আউটপুট হিসাবে রিসিভ করব। আমরা একটা জিনিস মনে রাখবো যে ট্রান্সফরমারের ইনপুটে আমরা যেই পাওয়ার দিব, আউটপুটে আমরা একই পাওয়ার পাবো। থিওরিটিক্যালি এই কথাটা ট্রু, থিওরিটিক্যালি এই ব্যাপারটা সত্য। প্র্যাকটিক্যালি অনেক লস হতে পারে, বাট থিওরিটিক্যালি আমরা বলে নিব যে ইনপুট পাওয়ার যা দিব, আমরা আউটপুটে একই পাওয়ার পাবো। আমরা পড়েছি আগেই চ্যাপ্টারে পড়েছি যে পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে ভিআই, এটা আমরা জানি, পাওয়ার ইজিক্যাল টু ভিআই। তাহলে ইনপুট যেখানে দেওয়া হচ্ছে, মানে প্রাইমারি কয়েল, সেটাতে আমরা লিখতে পারবো ভিপি আইপি, পি ইজিক্যাল টু ভিআই, ভিপি আইপি ইজিক্যাল টু সেকেন্ডারিতে আউটপুট ভিএস আইএস। এবং আরেকটা সম্পর্কের কথা বলি, ধরো প্রাইমারিতে কয়েলের সংখ্যা কম, সেকেন্ডারিতে বেশি। প্রাইমারিতে কয়েল কম, সেকেন্ডারিতে বেশি। আমরা প্রাইমারিতে কয়েলের নাম্বার অফ টার্নস বা প্যাচের সংখ্যা, এটাকে আমরা বললাম এনপি। সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বা প্যাচের সংখ্যা, এটাকে আমরা বললাম এনএস। যদি কোনোভাবে খেয়াল করো, আমরা ইপি না লিখে ভিপি লিখি, ভিপি বাই ভিএস রিলেশনটা হচ্ছে এরকম, ইজিক্যাল টু এনপি বাই এনএস। এই রিলেশনটার দিকে খেয়াল করো। যদি এমন হয় কখনো যে এনএস, মানে যেখান থেকে আমরা আউটপুট নিব সেকেন্ডারি, তার নাম্বার অফ টার্নস বা প্যাচ সংখ্যা প্রাইমারির চেয়ে বেশি, যদি কখনো এমন হয় সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বা কয়েলের প্যাচের সংখ্যা প্রাইমারি থেকে বেশি, সেটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার, তার মানে এখানে আমরা ইনপুট থেকে আউটপুটে বেশি পাবো। আর যদি কখনো এমন হয় এনএস লেস দেন এনপি, তার মানে প্রাইমারিতে নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারিতে কম, সেটাকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার, সেখানে আমরা আউটপুট কম পাবো। দুটারই প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল লাইফে। খেয়াল করো রিলেশনটা, খেয়াল করো, এনএস গ্রেটার দেন এনপি হলে আমরা বলতেই পারি ভিএস গ্রেটার দেন ভিপি, মানে সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারির চেয়ে বেশি। আর এই ক্ষেত্রে আমরা বলতেই পারি ভিএস লেস দেন ভিপি, তার মানে আমরা প্রাইমারিতে যেই ভোল্টেজ দিব, সেকেন্ডারিতে মানে আউটপুটে কম ভোল্টেজ পাবো। এবার সবাই এই কোয়েশনটার দিকে খেয়াল করো, ভিপি আইপি ইজ ইকাল টু ভিএস আইএস, বা এটাকে লিখতে পারি ভিপি বাই ভিএস ইজ ইকাল টু আইএস বাই আইপি। এর উপরে ক্লাস 9-10-এর ম্যাথমেটিক্স কঠিন না, সহজ। আমরা কলেজ লেভেলে গেলে এই সম্বন্ধে আরও আপার লেভেলে পড়তে পারবো, বাট আমাদের
ক্লাস 10-এ এসে আমরা এইটুক জানলেই চলবে। আমি একটু খুব সংক্ষেপে পুরো কথাটা আবার বলি। ট্রান্সফর্মার একটা এসি ডিভাইস। এসি ডিভাইসের কথাটা এখন বলে নেই, তোমরা বুঝতে পারবে। ট্রান্সফর্মার একটা এসি ডিভাইস। এটা কেন ডিসি ডিভাইস না? কারণ যদি ইনপুটে ডিসি কারেন্ট দেয়া হতো, ডিসি কারেন্ট তো আমরা জানি এটা ফিক্সড অ্যামাউন্টের কারেন্ট। যদি ফিক্সড অ্যামাউন্টের কারেন্ট দিতাম তাহলে অল্প সময়ের জন্য এটা রেসপন্স করেই থেমে যেত। ডিসি কারেন্ট একটা অল্প সময়ের মধ্যে একটা ফিক্সড অ্যামাউন্টে চলে যেত। যখনই ফিক্সড কারেন্টে চলে যেত তখনই সে স্ট্যাটিক হয়ে যেত। আমরা পড়েছি যে চেঞ্জিং কারেন্ট চেঞ্জিং ফ্লাক্স না হলে রেসপন্স করে না। কাজী ডিসি সোর্স হলে ফিক্সড অ্যামাউন্টে কারেন্ট চলে যেত মুহূর্তের মধ্যে, তখন এখানে হিউজ ফ্লাক্স থাকতো কিন্তু চেঞ্জিং ফ্লাক্স থাকতো না। বাট আমরা যখন ইনপুটে চেঞ্জিং কারেন্ট দিব তখন চেঞ্জিং কারেন্টের কারণে চেঞ্জিং ফ্লাক্স তৈরি হবে। সেই চেঞ্জিং ফ্লাক্স এই কয়েলে আসবে। যখন এই কয়েলে চেঞ্জিং ফ্লাক্স কাট হবে সেখানে চেঞ্জিং ইএমএফ তৈরি হবে, সেটাকে আমরা আউটপুট হিসাবে রিসিভ করব। ট্রান্সফর্মার এই কারণে এসি ডিভাইস। সবাইকে ধন্যবাদ।